হ্যালো, হ্যালো। আচ্ছা, আজকে পড়াবো অলংকার, পার্শ্ব অলংকার। পাশ্চাত্য দুই রকম অলংকারই আমাদের পড়তে হয়। তা অলংকার শাস্ত্র, এটা অলংকার না, ওটা অলংকার শাস্ত্র। হ্যাঁ, অলংকার শাস্ত্র। তা অলংকার শাস্ত্র এখানে ওই ধরে ধরে পড়ানোর মতো অবকাশ নেই। এখানে কটা 10টি প্রশ্ন আসে, সেই 10টি প্রশ্ন একটুখানি আলোচনা করব। আর প্রশ্ন কেমন হয়, কোশ্চেনের টাইপ কেমন হয়, সেই নিয়ে একটুখানি আলোচনা করি। চলো, অনেকদিন পরে আবার ভিডিও করা, তা যাই হোক সময়ের বড় অভাব। তা দেখা যাক, তোমাদের কথা মাথায় রেখে যতটুকু তোমাদের হেল্প করা যায়, যদি ভিডিও করে যদি কয়েকজনের উপকার হয় সেটাই অনেক। আচ্ছা, যারা প্রথম দেখছো তাদেরকে বলে রাখি, আমি উজ্জ্বল বিশ্বাস। 1 মিনিট, একটুখানি জাস্ট এ মিনিট। হ্যালো, বুঝতে পারছি না রেকর্ডিং হচ্ছে কিনা। আচ্ছা, হ্যাঁ বেশ হচ্ছে। চলো, যারা নতুন দেখছো তাদেরকে বলে রাখি, আমি উজ্জ্বল বিশ্বাস। 5 বার ইউজিসি নেট কোয়ালিফাই। হ্যাঁ, ইউজিসি নেট কোয়ালিফাই। আর আমি অনলাইনে পড়াই। হ্যাঁ, অনলাইনে ছোট একটা ব্যাচ আছে, যদি পড়তে চান কেউ তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এখন অলরেডি ব্যাচ 2 মাস পড়ানো হয়ে গেছে, যদি তার সত্ত্বেও কিছু পড়তে চান তাহলে 2 মাস পরে থেকেই পড়তে হবে। পুরোনো গুলো আর এখন এই মুহূর্তে পড়ানো সম্ভব না, আবার যখন রিভিশন হয় তখন হয়তো পেতে পারেন। তাছাড়া পুরোনো জিনিস আর পড়ানোর মতো মানে আগেকার যে টপিকগুলো পড়ানো হয়ে গেছে সেগুলো আর এখন তো পড়ানো সম্ভব নয়। তবে যেমন চলছে রানিং তেমনই চলবে, যদি কেউ পড়তে চান তাহলে বাকি মাসগুলো পড়তে পারেন। তা এই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে সিলেবাসটা হচ্ছে, কথা হচ্ছিল যে চেঞ্জ হবে কি হবে না। তা সিলেবাস যাই হোক এবার চেঞ্জ হচ্ছে না, এটা একটা বড় ভালো। তো পুরনো এই যে যে সিলেবাস রানিং, এই সিলেবাসই চলছে, এই সিলেবাসে পরীক্ষা হবে। তা যারা নতুন সিলেবাস আসবে বলে যারা অনেক পড়ছিলেন না বা পড়া বন্ধ করে রেখেছিলেন, তাদেরকে জানাই যে যে সিলেবাস চলছে সেই সিলেবাসই আবার পড়ুন। আর সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে আগাগোড়া এই যে সিলেবাস আছে সেই সিলেবাসে পড়ে দেওয়া। যদি চেঞ্জ হয় তখন পরে দেখা যাবে, কিন্তু এখন যা কন্ডিশন, মার্চ মাস এসে গেছে, এখন ওর সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো গল্প নেই। অতএব এভাবেই পড়তে হবে। আচ্ছা, চলুন শুরু করা যায়। আজ পড়াবো হচ্ছে অলংকার শাস্ত্র। অলংকার শাস্ত্র 10টা প্রশ্ন, কেমন ধরনের প্রশ্ন আসে সেই ধরনের মানে সেই প্রশ্নগুলো নিয়ে একটুখানি আলোচনা করব। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখুন, যে এ কলামে রয়েছে হচ্ছে আলংকারিকদের নাম, আর দ্বিতীয় কলামে রয়েছে হচ্ছে আলংকারিকদের আবির্ভাবের সময়কাল। তাহলে এই দুটো ক্যাটাগরি থেকে কিন্তু প্রশ্ন আসে, মানে অনেকবার এসেছে, শুধু এইবার না বহুবার এসেছে। তা এবার বলি ভামহ, তাহলে আপনারা নিজের থেকে করার চেষ্টা করুন ভামহ। আর যদি কারো ভুল হয় আমি একটু বলে দিচ্ছি, অ্যান্সারটা বলেই দিচ্ছি, আমি অ্যান্সারটা আলোচনা করে দিচ্ছি, একটুখানি মিলিয়ে নিন। ভামহ কত শতাব্দীর অলংকার? ভামহ হচ্ছে 7ম শতাব্দীর অলংকার। কোথায়? এই তো। আচ্ছা, বামন দন্তন্য, এটা আমি এইভাবে মনে রেখেছিলাম, মা বন দন্তন্য কি নয়, তাই না? এইটা অনুমিত,
এইটাতে হবে নবম শতক। আর এই দেখুন আনন্দবর্ধন দন্তের ন, এটাও নবম, যুগ্ম ভাবে নবম হবে। আর একটা পড়ে রইল কি রাজশেখর, রাজশেখর দর্শন। আমি মনে রেখেছিলাম কেমন করে যে রাজশেখর কিসে ক্লাস 10-এ পড়ে। এইরকম করে মনে রেখেছিলাম রাজশেখর ক্লাস 10-এ পড়ে। তাহলে এইভাবে যতগুলো আলংকারিক আছেন, যেমন হচ্ছে ভট্টতৌত, রাজশেখর, আনন্দবর্ধন, বামন, দণ্ডী, তারপরে হচ্ছে রুদ্রট, হ্যাঁ রুদ্রট, আরো আছেন, তারপরে প্রতিহারেন্দুরাজ, তারপরে আর কি বিশ্বনাথ কবিরাজ, জগন্নাথ, আরো অনেকে। আচ্ছা বেশ, প্রায় সপ্তম 17 শতক পর্যন্ত অনেক আলংকারিক আছেন, তাদের নাম এক সাইডে নাম, নোট তৈরি করার সময় এক সাইডে নাম আর ডান দিকে হচ্ছে তারা কত সালে আবির্ভাব হয়েছে প্লাস তাদের বই তাদের বই লেখা বই, এইভাবে একটা নোট তৈরি করে ফেলুন, তাতে কাজে লাগবে। আচ্ছা পরের প্রশ্নে আসি আলোচনায়। আলংকারিকতাদের গ্রন্থ মিলিয়ে লিখুন। এই দেখুন, এই কলামে আলংকারিকদের নাম থাকবে, বি কলামে হচ্ছে তাদের লেখা বই। এইবার ব্যাপারটা হচ্ছে যে যতগুলো আলংকারিক পাওয়া যায় প্রত্যেকের এই একইভাবে নোট তৈরি করতে হবে। যেমন কি মন্মথ ভট্ট, কি ক্ষেমেন্দ্র, বামন আর রাজশেখর। তাহলে প্রত্যেকের কি করতে হবে, বিশেষ করে বই কোনো সাল টাল কিছু না, এর মধ্যে যদি কোনো ভাগ থাকে বা কোনো ইনফরমেশন দেওয়া থাকে তাহলে ডান দিকে ছোট করে বা এক লাইনে নিচে লিখেও নোটগুলো তৈরি করতে পারে। আচ্ছা মন্মথ ভট্ট কি কাব্য প্রকাশ, মন্মথ ভট্ট কাব্য প্রকাশ। মিলিয়ে নিন, যাদের অনেকেই আনসার করেছেন, প্রশ্নটা দেখতে পাচ্ছেন অ্যান্সার এখানে ওইভাবে দেওয়া নেই, তবে অনেকেই আনসার করেছেন, মিলিয়েছেন, তবে আমি মিলিয়ে দিই, সেটা একটু মিলিয়ে নেন। তারপরে বলছে ক্ষেমেন্দ্রের হচ্ছে কি ক্ষেমেন্দ্রের কবি কর্ণিকা, আর ক্ষেমেন্দ্রের কবি কর্ণিকা। বামন আছে, বামনের হচ্ছে কি কাব্য অলঙ্কার সূত্রবৃত্তি। এবার আমি কেমন করে মনে রেখেছিলাম বামন, অ্যাকচুয়ালি বামন হচ্ছে কি ছোট মানুষ, বামন মানে যারা বেটে খাটো, যারা বেটে খাটো মানুষ তাদেরকে আমরা বামন বলি। তো বামন আমি মনে রেখেছিলাম যে আমাদের এখানে একটা ছেলে আছে ছোটখাটো কিন্তু স্টাইল মারে খুব, হাতে সুতো মতো পরে, যাই হোক হাতে ঘড়ি সুতো টুতো পরে। তা এইখানে সেই রকম করে মনে রেখেছিলাম যে কাব্য অলঙ্কার সূত্রবৃত্তি, তার মানে সূত্রবৃত্তি, এইটা দিয়ে এইভাবে মনে রেখেছিলাম। এইগুলো কি হয় বাধা ধরা আমরা যে পড়াটা পড়ি বা ব্রাহ্মণ কাব্য অলঙ্কার সূত্র ভিত্তি, এই যে বারবার পড়ে রটিয়ে মানে বলে তারপর মুখস্থ করি, কিন্তু একবারেই আমি যদি একদম আমাদের বাড়ির আশেপাশে যদি কোনো মানুষের সঙ্গে যদি তুলনা করে আমি যদি পড়ি তাহলে একবারে মনে থাকবে আর জীবনে ভুল হবে না। তা আপনারাও সেইরকম একটা ট্রিক্স বানিয়ে নিন, যে আপনাদের বাড়ির আশেপাশে যদি কেউ এমন ছেলে থাকে যার একটু স্টাইলিশ, ছোটখাটো দেখতে কিন্তু স্টাইলিশ, হাতে সুতোর মতো পরে, কানে দুল টুল আছে, এক সাইডে ছাপড়ি বলা চলে। যাই হোক ইনি তো মহান আলংকারিক, এনার সঙ্গে ব্যাপারটা আলাদা, কিন্তু মনে রাখার ক্ষেত্রে এরকম করা উচিত। আচ্ছা বেশ, এরকম করে মনে রাখুন, মনে রাখাটা হচ্ছে আসল কথা। পরীক্ষার সময় গিয়ে কেউ দেখতে যাচ্ছে না যে কেমন করে মনে রেখেছেন। আচ্ছা বেশ, রাজশেখরের মীমাংসা মানে যত সমস্যা আছে সবকিছুর মীমাংসা কে করেন, রাজশেখরের কি মীমাংসা। কত শতাব্দীর কবি, মানে আলংকারিক দশম, 10 ক্লাস, আমি মনে রেখেছিলাম এইভাবে ক্লাস 10-এ পড়ে। বেশ, আচ্ছা এই গেল অ্যান্সার। তাহলে মন্মথ ভট্ট কাব্য প্রকাশ, ক্ষেমেন্দ্র কবি কর্ণিকা, বামনের কাব্য অলঙ্কার সূত্র বৃত্তি, আর রাজশেখরের হচ্ছে কি কাব্য মীমাংসা। বেশ, শুদ্ধ নির্ণয় করুন। বলছে পৃথিবীর অনেক কবি রীতি বা স্টাইলের গুণে কবি খ্যাতি লাভ করেছেন, এটা ঠিক।
100% ঠিক, মিলিয়ে নিন আমি যেভাবে মিলাচ্ছি। তাহলে কি হচ্ছে, আনন্দবর্ধন ধন্যালোক ভিত্তিতে মূলত কাব্যকে তিনটি ভাগে ভাগ করেছেন। তাহলে এখানে এটা কি, এটা শুদ্ধ না অশুদ্ধ? অনেকে কি করেছেন, শুদ্ধ করেছেন, অত শুদ্ধ না, কিন্তু এটা এখানে গন্ডগোল আছে, ভুল আছে। এটা তিনটি হবে না, তো দুটি হবে। তা এটা দুটি হবে। তা এই ধরনের ধরনের যে ট্রু ফলসের যে কোশ্চেন গুলো আসে না, তার মধ্যে এই ধরনের কারচুপি করা থাকে। এইগুলো পড়ার সময় একটুখানি ভালো করে দেখে পড়তে হয়, এই ধরনের কারচুপি করা থাকে। বেশ, তারপরে বলছে আলংকারিকরা বলেছেন ধ্বনি দুই প্রকার, একদম ঠিক। আর বাক্যং রসকত্বং কাব্যন্তি, এই উক্তিটিকে বিশ্বনাথ কবিরাজ, তাহলে এই উক্তিটিও ঠিক, তাহলে এটা ট্রু। অ্যাকচুয়ালি আবার আরেকটা বলি, ব্যাপার বলি, যে যতগুলি উক্তি আছে, হ্যাঁ, সংস্কৃতে এরকম যত উক্তি আছে না, সেই উক্তিগুলি সব ওই কার উক্তি আর তার উক্তি, মানে যার উক্তি তাকে আগে এই সাইডে নাম্বার 1 2 এমন করে লিখুন, আর তার নিচে বা ডান দিকে সেই উক্তিগুলো সেরকম সংস্কৃতে লিখে রাখুন, বারবার মাঝে মাঝে রিভাইজ দেবেন। এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, অতএব সেই প্যাটার্নটা আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। এবার কি বলছে, এটা একটা শুদ্ধ অশুদ্ধর প্রশ্নই, কিন্তু এক লাইনে এরকম করা, তাই ক্ষেমেন্দ্রের আগে আনন্দবর্ধনের কাব্যের দোষ হিসেবে অনৌচিত্যের কথা বলা হয়েছে। তাহলে ঔচিত্য দোষ, হ্যাঁ, ঔচিত্য দোষ, এইটা কিন্তু খুব ভালো করে পড়বেন, কারণ ঔচিত্য দোষ থেকে প্রায় প্রশ্ন থাকেই থাকে। হ্যাঁ, ঔচিত্য, কাব্যের ঔচিত্য যে ব্যাপারটা, উচিত মানে কোনটাকে দেখা যাচ্ছে, একটা ব্যাপারটা কেমন আমি বলি, যে একটা মানুষ, তাকে যে গহনাটা পড়ানো হয়, হ্যাঁ, যে গহনাটা যে জায়গায় পড়ানো উচিত, মানে যে শাস্ত্রে বা যে রীতিতে এটা বলে দেয়া হচ্ছে যে এই গহনাটা এইখানে পড়ালে ভালো লাগবে। যেমন কানের হচ্ছে ঝুমকো বলে, হ্যাঁ, কপালের টিকলি, গলায় হার, হ্যাঁ, পায়ে চুটকি, পায়ের আঙুলে চুটকি, তার কোমর বিছা বলে। তো এই যে প্রত্যেকটা জিনিস কি হয়, যেটা যে জায়গায় সেই জায়গায় যদি না পড়া হয় তাহলে কেমন লাগবে, নিশ্চয়ই খারাপ, ভালো লাগবে না। এই যে ব্যাপারটা, যে জায়গায় যেটা ব্যবহার করা উচিত সেইটাই হচ্ছে বলে ঔচিত্য ব্যাপারটা। তাহলে ক্ষেমেন্দ্রের আগে আনন্দবর্ধন কাব্যের দোষ হিসাবে অনৌচিত্যের কথা বলেছেন, এটা 100% ট্রু, শুদ্ধ। হ্যাঁ, তারপরে আসি 5 নম্বর প্রশ্ন, কি বলছে, এতে রসবত রময়ন্তী পুষ্যং, রসয়ন্তী না রময়ন্তী, এটা একটু দেখিয়ে নেবেন। পুষ্যং, তা কি বলছে, সমগ্র বিভাজ্য রচিতাস্য তুরেণ চারু, মন্তব্যটি কার? এটি হচ্ছে রুদ্রটির মন্তব্য। হ্যাঁ, এটি হচ্ছে রুদ্রটির মন্তব্য, জগন্নাথ মহিম ভট্ট দণ্ডী রুদ্র। তাহলে প্রত্যেকের এই যে বললাম যে সংস্কৃতে কিছু শ্লোক আছে, তাদের এই যে শব্দার্থম সহিতম কাব্যম, শব্দার্থম রসগত্তম কাব্যম, রস নিয়ে বলেছেন, অনেকে বলছে ধ্বনি সবকিছু, অনেকে বলছে রসই সবকিছু, অনেকে বলছে শব্দ সবকিছু, হ্যাঁ, অনেকে বলছে গুণই সবকিছু, অনেকে বলছে কাব্য অলঙ্কারং শোভাকারণম অলঙ্কারাত। হ্যাঁ, তা এইরকম কিছু কিছু শ্লোক আছে, আমার সব মনে নেই। তা যাই হোক, আপনাদের কাজ হচ্ছে এইটা, যে শ্লোকগুলো বলা আছে, যে যে বলেছেন সেই শ্লোকগুলো এক জায়গায় করা, এবার নোট তৈরি করুন। আচ্ছা, আসি পরের কোশ্চেন নাম্বার 6, বলছে কবিগণ স্বতন্ত্র এবং প্রজাপতির মতোই স্বাধীন, অন্তরের অঙ্কুশ ছাড়া তাদের আর কোনো অঙ্কুশই নেই, মন্তব্যটি কার? তাহলে এই ধরনের মন্তব্য কিন্তু দেয়, কার মন্তব্য? মন্তব্যটি কি বলছে, মন্তব্যটি তাহলে কার হবে? বিশ্বনাথ, অভিনবগুপ্ত, ক্ষেমেন্দ্র না আনন্দবর্ধন, কার হবে? আপনারা অনেকেই হয়তো অ্যান্সার করেছেন, আমি বলে দিই, মিলিয়ে নিন। এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে গ, আনন্দবর্ধন। তাহলে এক একজনের মন্তব্য কিন্তু আসে, অতএব এই জায়গাটা সাবধান, একটুখানি প্রিপারেশন নেওয়া উচিত এই জায়গাটায়।
আচ্ছা কি বলছে 7 নম্বর প্রশ্ন, আলংকারিকদের মতে প্রধান ভাব কয়টি? প্রধান ভাব কয়টি? 8টি, 9টি, 6টি, 11টি। এই 8 আর 9 এর মধ্যে না কনফিউশন আছে। তা প্রধান ভাব কয়টি? 9টি। এইটা হবে आंसर। 8টি করে দিও না কেউ। 9টি। খ নম্বর অপশন একদম রাইট। আচ্ছা তারপর কি বলছে, চতুর্দশ শতাব্দীর আলংকারিক কে? এই দেখুন যে আলংকারিকদের নিয়ে না কে কোন শতাব্দীতে হচ্ছে হয়েছেন, ওই আবির্ভাব হয়েছেন, এইটা সম্পর্কে প্রচুর প্রচুর আসে, প্রশ্ন আসে। তা এখানে চতুর্দশ শতাব্দী মানে 14 শতক। একবার প্রশ্ন দিয়েছিল যে জগন্নাথ কত শতকের হচ্ছে আলংকারিক, তাহলে এটা আপনাদের হোমওয়ার্কের প্রশ্ন থাকলো। জগন্নাথ, হ্যাঁ, জগন্নাথ 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 কত শতকের আলংকারিক? পারলে কমেন্টে লিখে জানাবেন, কমেন্ট পেলে খুশি হব। আচ্ছা প্রথম অপশন কি? অভিনবগুপ্ত, বিশ্বনাথ, মন্মথ ভট্ট, কুন্তক। তাহলে এটা খ নম্বর রাইট অ্যান্সার হবে, বিশ্বনাথ। হ্যাঁ, তবে দেখুন 9 নম্বর প্রশ্ন কি বলছে, মোট কাব্য লক্ষণ কত প্রকার? তাহলে মোট কাব্য লক্ষণ কত? 36 প্রকার। হ্যাঁ, 36 প্রকার। আমি মিলিয়ে দিছি, আপনারা একটু মিলিয়ে নিন, অনেকে করেই ফেলেছেন প্রশ্ন দেখে। তা যাদের হয়নি বা ভাবছেন যে মিলিয়ে নেবো, তারা একটু মিলিয়ে নিন। মোট ভাব কটি? মোট ভাব হচ্ছে, মোট ভাব কটি? ব্যভিচারী মোট ভাব হচ্ছে 49টি। ব্যভিচারী ভাব কয়টি? 33টি। স্থায়ী ভাব কয়টি? 8টি। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, এই যে ভাব, প্রধান ভাব আর স্থায়ী ভাব, হ্যাঁ, এইখানে ব্যাপারটা একটুখানি আলাদা আছে। ওই জন্য বললাম 8 আর 9 এর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলে লোকে। 8টি না 9টি। তাহলে মোট স্থায়ী ভাব হচ্ছে 8টি। মোট ভাব হচ্ছে কয়টি? 49টি। কাব্য লক্ষণ কয়টি? 36টি। আর ব্যভিচারী ভাব কয়টি? 33টি। এবার আসি লাস্ট 10 নম্বর প্রশ্নে। কি বলছে, যে যিনি বলেছেন রস্য সিদ্ধির জন্য সশব্দ বাচন আবশ্যক, তো কার উক্তি এটি? পড়ুন, দেখুন কি বলছে। আচ্ছা অপশন কি? বামন, জগন্নাথ। এই যে জগন্নাথ কত শতাব্দীর আলংকারিক? বামন, জগন্নাথ, বিশ্বনাথ, উদ্ভট। তাহলে কি হবে? আচ্ছা উত্তরটা বলে দিই, উত্তরটা হচ্ছে লাস্টেরটা। হ্যাঁ, ঘ নম্বর উদ্ভট। উদ্ভট হচ্ছে যিনি বলেছেন রস সিদ্ধির জন্য সশব্দ বাচন আবশ্যক, তাহলে এই বক্তাকে উদ্ভট। তাহলে এইভাবে প্রত্যেকটা আলংকারিক এবং তার কোন শতাব্দীতে আবির্ভাব হয়েছেন আর হচ্ছে তার লেখা বই, তার শ্লোক, এইগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো পরপর সুন্দর করে সেটিং করে ফেলুন। আর বইয়ে তো প্রচুর আছে, কিন্তু তারপরে প্রচুর তো করলে নোটে তুললে তো হবে না, যেটা দরকার সেটা তুলতে হবে। তাহলে যদি আর কোন ধরন মানে আর কোন বিষয়ের উপরে প্রশ্ন আলোচনা বা কোনো টপিক যদি আলোচনা করতে থাকে, অনেক টপিক তো আলোচনা করেছি, প্রচুর টপিক ইউটিউবে ভিডিও আছে, বিশ্বাস একাডেমি বাংলা নেটসেট ইউটিউব চ্যানেল, যারা দেখেননি দেখে নেবেন। আর কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন বলবেন, পারলে মানে যতটুকু পারি আলোচনা করব। আচ্ছা দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, আসি। সকলকে ধন্যবাদ।